স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে, সতীনাথ ভাদুড়ী রচিত ঢোড়াই চরিত মানস। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব ঢোড়াই চরিত মানস থেকে পঞ্চায়েত কাণ্ড। পঞ্চায়েত কাণ্ডটি অনেকটা বড় হওয়ায় আমি 3টি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ইতিমধ্যে পঞ্চায়েত কাণ্ড থেকে 2টি ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা সেই 2টি ভাগের পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি পঞ্চায়েত কাণ্ড থেকে বাকি অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। ঢোড়াই ভকতের মর্যাদা বৃদ্ধি। এই ঘটনার পর ঢোড়াইকে মাহাতো নায়েবরা আর কিছু বলতে পারে না। মনে মনে নিশ্চয়ই সেই আগেকার মতোই বিরূপ তার উপর। কিন্তু চক্ষুলজ্জা বলেও তো একটা জিনিস আছে, আর রাগ না চাপলে উপায় কি? মোকদ্দমা আবার খুলে যেতে কতক্ষণ? পুলিশকে খবর দিয়েছিল কে, তা তাতমারা বুঝতে পারে না। সে লোকটাকেও খুশি করে রাখতে হবে। বাওয়ার চালাঘর তাতমারাই আবার তুলে দেয়। বাওয়া কিন্তু তার মধ্যে আর কখনো শোয় না। কেবল বর্ষার সময় ঢোড়াই বাওয়াকে ধরে ঘরের ভিতর নিয়ে যায়। পাড়ার সকলে ঢোড়াইয়ের প্রশংসা করে। এত বড় বিপদের থেকে, এত বড় বেইজ্জতি থেকে সে জাতটাকে বাঁচিয়েছে। তাকে আর কিছু হোক, তাচ্ছিল্য করা চলে না। পাড়ার ছেলেরা ঢোড়াইয়ের সঙ্গে কথা বলে ধন্য হয়। মেয়েরা ডেকে কথা বলে। তার বয়সী অন্য ছেলেদের গায়ের বয়স্থ বয়স্থারা ওরে ছোঁড়া বলে ডাকে, কিন্তু তাকে এখন ঢোড়াই ছাড়া আর অন্য কিছু বলে ডাকতে বাধে, দুখিয়ার মার পর্যন্ত। এতটা সম্মান বাওয়া আর ঢোড়াই নিজের পাড়ায় কখনো পায়নি। কিন্তু ঢোড়াইয়ের মাটি কাটার কথাটা যেমন এই সূত্রে চাপা পড়ে যায়, তেমনি আবার একটা 4 বছরের পুরনো কথা হঠাৎ বেরিয়ে আসে। ওই চামড়া গোদামওয়ালা কপিল রাজার জামাইয়ের কথাটা। ওটা চাপা পড়ে গিয়েছিল সেবার গানঘি পাওয়ার সুরাজের তামাশার হিরেকে। বাবুলাল যে সেদিন দারোগা সাহেবের কাছে চামড়া গোদামের কথাটা তুলেছিল, সেটার মধ্যে নিজের প্রাণ বাঁচানো ছাড়াও অন্য কথা ছিল। এমনিই তো সবাই ছিল চামড়াওয়ালা মুসলমানটার উপর চটা। তার উপর কিছুদিন থেকে সে জিরানিয়ার একজন মেথরানিকে বাড়িতে এনে রেখেছে। এখন আবার শোনা যাচ্ছে যে তাকে মুসলমান করে বিয়ে করবে। কি যে পছন্দ যারটার বুঝি না। একটা বউ থাকতে আবার ওই মেথরানিকে বিয়ে করতেও ইচ্ছে হয়। বলিহারি প্রবৃত্তির, গা দিয়ে সেটার ভকভক করে নিশ্চয়ই দুর্গন্ধ বেরোয়। এনে রেখেছিলি তাও না হয় বুঝেছিলাম, কিন্তু তাকে মুসলমান করে নিয়ে বিয়ে? কাব্ভি নেহি। হেপো রুগী ভেতর পর্যন্ত তাল ঠুকে বলে। সেদিন দারোগা সাহেব রাতে ওর ওখানে গিয়ে কি বলেছেন, কি করছেন জানতে পারা যায়নি। নিশ্চয়ই তাড়া দিয়ে থাকবেন। যা চটেছিলেন থানের থেকে যাওয়ার সময়। এই মেথরানির ব্যাপার নিয়ে গ্রামে বেশ শোরগোল পড়ে যায়। এমনি সময় থানা পুলিশের ভয় ছিলই, তার উপর আবার গোসাই থানে হয়ে গেল ঢোড়াইকে নিয়ে কাণ্ড। তাই কেউ আর কিছু করতে সাহস পায় না। মেথরানিটাকে মুসলমান করে বিয়ে করা জিনিসটা ধাঙররাও পছন্দ করে না। তারা নিজেরা হিন্দু কিনা এ নিয়ে কখনো মাথা ঘামানো দরকার মনে করেনি। তবে তারা যে মুসলমান নয় এ কথা তারা জানত। এই মেথরানির বিয়ের ব্যাপারটাতে তাদের হিন্দু জাতের উপর জুলুম করা হচ্ছে। মেথরানিকে তারা ছোঁয় না ঠিক, তা হলেও সে তাদের মেয়ে। সেই মেয়েকে নিয়ে যাবে গরু খোরে? ছেলে হলেও না হয় অন্য কথা ছিল, এ মেয়ের ব্যাপার বিলকুল বেইজ্জতির কথা। আর যখন লার ব্যবসা ছিল, শিমুল গাছ কাটার কাজ ছিল, তখন না হয় কপিল রাজার সঙ্গে রোজগারের সম্পর্ক ছিল। কিন্তু এই জামাইটা পরদেশি সুগা, অর্থাৎ বিদেশি টিয়া পাখি। আজ নিম ফল খেতে বসেছে এখানকার নিম গাছে, কাল থাকবে না। করে চামড়ার ব্যবসা, যার সঙ্গে ধাঙরদের রোজগারের কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে কিসের খাতির?
কিন্তু কি তাতমাটুলির কি ধাঙরটুলির বড়রা কেউ থানা পুলিশের ভয়ে এ বিষয়ে এগোতে রাজি নয়। ঢোড়াই এখন ছেলেদের মধ্যে একটু কেষ্টবিষ্টু গোছের হয়ে উঠেছে। ধাঙরটুলি তাতমাটুলি দুই জায়গার ছেলেরাই তার কথা শোনে। পঞ্চরা ঢোড়াইকে বলে চুপি চুপি, রাতে মধ্যে মধ্যে ঢিল ফেলিস চামড়া গোদামে, খুব সাবধানে, এসব ছেলেপিলের কাজ, তোদের বয়সে আমরাও অনেক করেছি। পঞ্চরা মনে মনে ভেবে রেখেছে যে এ নিয়ে বিপদ আপদ কিছু হলে ঢোড়াইটার উপর দিয়েই যাবে। ঢোড়াইরা মুসলমানটাকে একটু জব্দ করুক, বাবাও তাই চায়। শোনা যাচ্ছে যে মিলিটারি ঠাকুরবাড়ির মহন্তজিরও এতে সমর্থন আছে। টোলার মাহাতো নায়েবদের কাছ থেকে এত বড় দায়িত্ব আর বিশ্বাসের পথ পেয়ে ঢোড়াই বর্তে যায়। কিন্তু এ কাজ তাদের বেশি দিন করতে হয় না। হঠাৎ শোনা যায় গানহি বাবা জিরানিয়ায় আসছেন সভা করতে। তাকে কি কেউ জেলে ভরে রাখতে পারে? এক মন্তরে তালা পাঁচিল ভেঙে বাইরে চলে আসেন। গানহি বাবা মেথর মেথরানিদের খুব ভালোবাসেন। তিনি এখানে এলে তাঁকেই বলা যাবে এই জুলুম আর বেজ্জতির একটা কিছু বিহিত করতে। বন্ধ করে দে এখন ঢিল ফেলার কাজ। ঢোড়াই কদিন দেখোই না। ঝিকটিহার মাঠে গানহি বাবার সভায় পৌঁছে তারা দেখে কি ভিড়, কি ভিড়! বকরহাট্টার মাঠে যত ঘাস তত লোক। এখানে থেকে মরণাধারের চাইতেও দূর পর্যন্ত লোক হবে। গানহি বাবার রস্সি ভাড়ের মধ্যেই তারা যেতে পারেনি, অর্থাৎ এক রশি, অর্থাৎ সিকি মাইল। তার আবার তার সঙ্গে কথা বলা। গানহি বাবার কাছে বসেছিলেন মাস্টার সাহেব, আরও কত বড় বড় লোক সব। কপিল রাজা জামাইয়ের কথাটা বলতে না পারায় তাতমাদের দুঃখ হয় খুব। একবার বলতে পারলেই কাজ হয়ে যেত। কিন্তু এই বেসুমার লোকের সকলেরই হয়তো নিজের নিজের কিছু কিছু কাজের কথা বলার আছে। যার ধর্ম তিনি নিজেই যদি রক্ষা না করেন তাহলে আমরা কি করতে পারি? যাক, গানহি বাবার দর্শনটা তো হলো। ঢোড়াই দেখে যে তার চাইতেও বোধহয় বেটে, কি লরম ঠান্ডাহা চেহারা, ঠিক মিসিরজির মতো। ঢোড়াই শুনেছে যে ঘি খেলে নাকি অমন চেহারা হয়। কিন্তু এ কীরকম সন্ত আদমি, দাড়ি নেই, অর্থাৎ সন্ন্যাসী মানুষ। ঢোড়াইদের সবচাইতে খারাপ লাগে শৌখিন বাবু ভাইদের মতো এই সন্ত আদমির আবার চশমা পরার শখ। গানহি বাবার চেলারা সকলকে বসতে বলে। দর্শন হয়ে গিয়েছে আর তারা বসে। কেবল বৌকা বাবা বসে থাকে, দূর থেকে সে দেখে কম, তাই সাভা শেষ হলে একবার ভালো করে দর্শন করবে বলে। কিন্তু আজব ব্যাপার, ঢোড়াইয়ে কাজ হাসিল হয়ে গেল এর দিন কয়েকের মধ্যে। চামড়া গুদামটা উঠে গেল স্টেশনের কাছে। আসল কথা, স্টেশনের কাছে না গেলে চামড়া চালান দেবার সুবিধে হচ্ছিল না। কিন্তু তাতমাটুলিতে ধাঙরটুলিতে এর ব্যাখ্যা হলো অন্যরকম। ঢোড়াইয়ের দলের ঢিলের জোর, গানহি বাবার অদৃশ্য প্রভাব আর সেই দিনের দারোগা সাহেবের হুমকি, তিনটে মিলে যে কপিল রাজার জামাইকে এখান থেকে ভাগিয়েছে এ সম্বন্ধে আর কারো কোনো সন্দেহ নেই। এই ঘটনার পর গাঁয়ে ঢোড়াইয়ের প্রতিষ্ঠা যেমন বাড়ে, তার আত্মপ্রত্যয় বাড়ে তার চাইতে অনেক বেশি। সে মনে মনে অনুভব করে যে রামজি আর গোসাই তার দিকে। ওই এমনি বোঝা যায় না, মনে হয় তারা ঘুমোচ্ছেন, কিন্তু দেখেছেন সব উপর থেকে যিনি অন্যায় করেছেন তাকে ঘা খেতেই হবে। রামজি ঢোড়াইয়ের তরফে আর এখন সে কারো পরোয়া করে না দুনিয়ায়। তন্ত্রীমা ছত্রীদের যজ্ঞোপবীত গ্রহণ। ভাগলপুর জেলার সোনবর্গা থেকে মরগামায় এসেছিল মাহাবু দাস। তা বলে মরগামার মুখুরিয়া তাতমাদের ওখানে নয়। মুখেরিয়া তাতমারা রাজমিস্ত্রির কাজ করে, তাদের ঝোটাহারা মইয়ে চড়ে। তাদের ওখানে হেজি-পেজি কৌনজি তাতমাও জলস্পর্শ করে না। তার আবার মাহাবু দাসের মতো লোক উঠবে সেখানে। তার বলে কত হাল, বলদ, জমি, জিরে, তিনটে সাদি, ইটের দেওয়াল দিয়ে ঘেরা আঙিনা। জনানীরা বাড়ির বাইরে যায় না, ছেলেপিলে নাতিপুতি বাড়বাড়ন্ত সংসার।
শিরিদাস বাবার কুর্মী চেলারা মরগামায় একটা সভা করেছিল। সেই কুর্মী গুরু ভাইদের নিমন্ত্রণ করতে মহাগুদাস এসেছিল, আর সঙ্গে সঙ্গে গুরুদেবের দর্শনটাও হয়ে যাবে, এটাই ছিল ইচ্ছা। সেই সময় মহাগুদাস কিছুক্ষণের জন্য এসেছিলেন তাতমাটুলিতে। অত বড় একটা লোককে এরা খাতিরদারি কি করে করবে, তাই তাকে এরা থাকতেও বলেনি। কেবল ডিস্ট্রিবোর্ড অফিস থেকে ডেকে আনিয়েছিল বাবুলালকে। গাঁয়ের মধ্যে ভালা আদমির সঙ্গে কথা বলা লোক বাবুলাল ছাড়া আর কে আছে? সেই সময় মহাগুদাসই কথা পারে জাতের সম্বন্ধে। তাতমারা যে সে জাত নয়। রামচরিত মানসে তুলসীদাসজি বলে গিয়েছেন যে তারা তন্ত্রীমা ছত্রী, এক্কেবারে ব্রাহ্মণ না হলেও ঠিক ব্রাহ্মণের পরেই। পশ্চিমে সব জায়গায় কৌনচি তাতমারা এই নাম নিয়েছে, আর নিয়েছে যৌন, অর্থাৎ পৈতা। এই দেখো বলে মহাগুদাস তুলোর কুর্তার ফিতে খুলে বের করে দেখায় তার গলার পৈতেটা, আঙুলের মতো মোটা, সোনার মতো হলুদ রঙের। মহাগুদাস তো গেলেন চলে, কিন্তু জ্বালিয়ে দিয়ে গেলেন আগুন তাতমাটুলিতে। ঢোড়াই, রাড়িয়া আরও অনেকে তখনই পৈতা নিতে চায়, কিন্তু মাহাতো নায়েবেরা রাজি না। এসব জিনিস হট করে পড়ে ফেলা কিছু নয়, বুড়োরা ভয় পায়। ধরম নিয়ে ছেলে খেলা ঠিক নয়। পশ্চিমে করছে, পশ্চিমের লোক তোকে হাতের আঙুল কেটে দিতে বললে দিবি? পশ্চিমে 1 সের আটার রুটি হজম হয়, এখানে হয়? গোসাইকে ঘাটাস না খবরদার। যেমন আছেন তেমনি তাকে থাকতে দে। খুশি না হন অন্তত তোর উপর চটবেন না। তাতমাদের পুরুত মিসিরজি গত 2 বছর থেকে প্রতি রবিবারে গোসাই থানে রামায়ণ পড়ে শুনিয়ে যান, আর এর জন্য 1 আনা করে পয়সা দক্ষিণা পান পঞ্চায়েতের কাছ থেকে। তারই কাছে পঞ্চরা জিজ্ঞাসা করে পৈতা নেওয়ার কথা। তিনি বলেন যে মহাগুদাস বাজে কথা বলেছে, রামায়ণের তন্ত্রীমা ছত্রীর কথা লেখা নেই। কেউ তার কথা বিশ্বাস করে না। ঢোড়াই পরিষ্কার তার মুখের উপর বলে দেয় যে তিনি অন্য জাতের নতুন করে পৈতা নেওয়া পছন্দ করেন না। সত্যি কথাটা চেপে যাচ্ছেন। তুমি খামোখা ভয় পাচ্ছ মিসিরজি। তুমি এলে গায়ের কম্বল চারাপাট করে মুড়ে ইয়া গদ্দাদার আসন পেতে দেব বসতে, যেমন এখন পেয়েছ চিরকাল। গদ্দাদার অর্থাৎ গদিযুক্ত। বাওয়া ঢোড়াইকে থামিয়ে দেয়। শুভ আচরণ কতহু নেহি হই, দেব বিপ্র গুরু মানি না কই। অর্থাৎ ভালো আচরণ আর কোথাও রইল না, দেবতা ব্রাহ্মণ ও গরুকে কেউ আর মানে না। তুলসীদাস বলে মিসিরজি চটে শালুর খোলে রামায়ণটি বাঁধতে আরম্ভ করেন। তারপর ঢোড়াইরা মরগামায়ের শিরিদার বাওয়ার কুর্মী চেলাদের সঙ্গে এই পৈতে নেওয়া নিয়ে অনেকবার দেখাশোনা করেছে। তারাও পৈতে নিতে বারণ করে তাতমাদের। ঢোড়াই চোটে আগুন হয়ে যায়। কুর্মী কুর্মছত্রী হতে পারে, কিন্তু আমরা পৈতা নিলেই পৃথিবী ফেটে জল বেরিয়ে যাবে না? আমাদের কথা পছন্দ না, তা জিজ্ঞাসা করতে এসেছিলে কেন? তাতমাটুলি যখন এই ব্যাপার নিয়ে বেশ চঞ্চল হয়ে উঠেছে, তখন ধনুয়া মাহাতোর বাড়িতে এলো তার শালা মুঙ্গিলাল কুটমৈতি করতে, অর্থাৎ কুটুম্বিতা করতে। তাতমাটুলির তাতমাদের মধ্যে মাহাতোই প্রথম বিয়ে করেছিল নিজের গাঁয়ের বাইরে, ডগরাহাতে জিরানিয়া থেকে 9 মাইল দূরে। আজকাল কুটমৈতিতে কেউ এলেই বাড়ির লোক বিরক্ত হয়। কুটুম এসেই বলবেন ভেট মুলাকাত করতে এলাম, অর্থাৎ দেখা সাক্ষাৎ। কিন্তু বাড়ির লোক সবাই জানে যে ভেট মুলাকাতের তখনই দরকার হয় যখন নিজের বাড়িতে খাওয়া জোটা শক্ত হয়ে দাঁড়ায়। কুটুম এলেই দিতে হবে পা ধোয়ার জল, খড়ম থাকলে খড়ম, বসতে বলতে হবে বাইরের মাচাতে। নিজেরা খাও না খাও তাকে 2 বেলা ভাত খাওয়াতেই হবে, আর আঁচানোর জল তার হাতে ঢেলে দিতেই হবে। কিন্তু এবার মুঙ্গিলালের খাতির বেশি। সে পৈতা নিয়েছে, পৈতেটা কানে জড়িয়েই সে দিদির বাড়ির দোরগড়ায় এসে দাঁড়িয়েছিল। পা ধুয়েই সে পৈতার কথা পারে। মাহাতোর ছেলে গুদর ডেকে নিয়ে আসে ঢোড়াইকে।
পাড়াশুদ্ধ সবাই হুমড়ি খেয়ে পড়ে কুটুমের মাচার উপর। খাসা মানিয়েছে পৈতেটা কানে জড়িয়ে। আরে হবে না, এ যে আমাদের নিজেদের জাতের জিনিস। সেকালে আমাদের বাপ ঠাকুরদারা যখন কাপড় বুনত, তখন মার দিয়ে সুতো মাজবার সময় সবাই কানে জড়িয়ে রাখত এক এক গাছা সুতো। মাজতে গিয়ে সুতো ছিঁড়েছে কি কানের থেকে এক গাছা খুলে নিয়ে ছেঁড়াটা জুড়ে দাও। পৈতা কি আর আমাদের নতুন জিনিস? সেকালের তন্ত্রীমা ছত্রীদের পুত গৌরবের উত্তরাধিকারীরা উত্তেজিত হয়ে ওঠে। পশ্চিমের কথা না হয়ে ছেড়েই দিলাম, এ জেলার 4 কোষ দূরের তাতমারা পৈতে নিয়েও যখন মাথায় বজর পড়েনি, তখন আমরা নেব না কেন? বজর অর্থাৎ বজ্র। মুঙ্গিলালও এতে সায় দেয়। মাহাতো শালাকে কিছু বলতে পারে না। মনে মনে ভাবে যে তাতমাটুলির লোকেদের দলে ভিড়াতে না পারলে ডগরাহার তাতমাদের বিয়াসাদি ক্রিয়াকর্মের অসুবিধা হবে, তাই মুঙ্গিলালটা এইসব ছোকরাদের নাচাচ্ছে। খালি ছোকরাদের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ থাকলে না হয়, মাহাতো তাড়াতাড়ি দিয়ে ব্যাপারটা সামলে নিতে পারত। নাল্লু নায়েবও ছেলেদের দিকে হয়ে গেল। বাবুলালেরও নিমরাজি ভাব এই পৈতে নেওয়ার সম্বন্ধে। খেপো ভেতর হানা কিছুই বলে না। ঠিক হয় পৈতা নেওয়া হবে, তবে এটা কান ফুকনেওয়ালা গুরু গোসাইয়ের অনুমতি সাপেক্ষ। তিনি থাকেন অযোধ্যাজিতে। সেই একবার এসেছিলেন তাতমাটুলিতে, যেবার জিরানিয়ায় টুরুরমনের তামাশা হয়। সকলের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছিল তাঁকে দেবার জন্য। অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে কিছু কর্য করতে হয়েছিল তাঁর গদ্দিওয়ালা কিলাসের টিক্স কাটিয়ে দেবার জন্য, অর্থাৎ ইন্টার ক্লাস টিকিট। 11 টাকা 3.5 আনা ভাড়া। না, মাহাতোর বোধহয় ভুল হচ্ছে, 9 টাকা 3.5 আনা। সে কি আজকের কথা? 3.5 আনাটা ঠিক মনে আছে, তবে টাকাটা 11 কি না। বাবুলাল, তুমিই বলো না, আফসার আদমি, তোমরা হিসেব টিসেব জানো। বাবুলাল বলে, 10 টাকা 3.5 আনা। সকলেই জানতো যে বাবুলাল 10 টাকাই বলবে পরিমাণ। মাপ সংখ্যা প্রভৃতি নিয়ে ঝগড়া উঠলে মাঝামাঝি একটা নির্ণয় দেওয়াই ভালো পঞ্চদের। হ্যাঁ, যে কথা বলছিলাম, মাহাতো কেশে গলা পরিষ্কার করে নেয়। গুরু গোসাইকে একখানা পোস্টকার্ড লেখা যাক, অর্থাৎ পোস্টকার্ড। গ্রামে সাড়া পড়ে যায়। অযোধ্যা জিয়াতে পোস্টকার্ড লেখা হবে, গায়ে এর আগে কখনো চিঠি লেখা হয়নি। তবে মাহাতো নায়েবরা খবর রাখে যে ডাকঘরের মুন্সিজি চিঠি লিখতে নেয় 1 পয়সা। মিসিরজি লেখে ভালো, কিন্তু সে কি 2 পয়সার কম কাজ করবে? যেমন জায়গায় পুজো দিতে যাবে তেমনি খরচ হবে। থানে 1 পয়সার গুড়ে পুজো হতে পারে, কিন্তু অযোধ্যাজিতে পুজো তো দূরের কথা, পৌঁছতেই 10 টাকা খরচ হয়ে যাবে। মাহাতো পোস্টকার্ডের দাম দিতে চায় না বলে পঞ্চায়েতের তবিলে খড়মহড়াও নেই। ঢোড়াইয়ের দল জ্বলে ওঠে, কি করেছ জরিমানার সব পয়সা? ছড়িদার পঞ্চদের বাঁচিয়ে দেয়। পঞ্চরা তার হিসেব দেবে কি তোমাদের কাছে? হ্যাঁ, দিতে হবে হিসেব। কেন দেবে না? একটা বড় রকমের ঝগড়া আসন্ন হয়ে ওঠে। ঢোড়াই নিজের বাটুয়া থেকে 1 পয়সা বার করে দেয়। এই আমি দিলাম পোস্টকার্ডের দাম। সকলে অবাক হয়ে যায়। ঢোড়াইটা পাগল হলো নাকি? 10-এর কাজ একজন দিয়ে দিচ্ছে কি? আরেকটু অপেক্ষা করলে মাহাতো নিজেই দিত। বোকা কোথাকার। বাবুলাল ঢোড়াইকে বলে, আর 1 পয়সা লাগবে পোস্টকার্ডে। ডিস্ট্রিবোর্ডের অফিসার, পৃথিবীর সব খবর তার নখদর্পণে। ঢোড়াই আরও 1 পয়সা ফেলে দেয় সকলের মধ্যে। মাহাতো বলে, বাবুলাল, তুমিই তাহলে কিনো পোস্টকার্ড দেখে শুনে। ঢোড়াই, তুই মিসিরজিকে রবিবারে দোয়াত কলম আনতে বলে দিস। রবিবারে মিসিরজি রামায়ণ পাঠের বদলে চিঠি লিখে দেন, আর মেয়েরা পর্যন্ত রামায়ণ শুনতে এসেছে। কি জোর দিয়ে দিয়ে লেখে! এখানে পর্যন্ত খসখস করে শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কালি ফুরিয়ে যাচ্ছে কলমে। পৈতে নেওয়াটা মিসিরজির মনঃপূত নয়। কে জানে আবার ভুল টুল না লিখে দেয় পোস্টকার্ডে। ঠিক হয় বাবুলাল চিঠি ডাকে দেবে।
সকলে ডাকঘর পর্যন্ত তার সঙ্গে যায়। তারপর চলে কত জল্পনা কল্পনা, ডাক পিয়নের জন্য প্রত্যহ প্রতীক্ষা। কি চিঠি মিসেরজি লিখে দিয়েছিল কে জানে, 1 মাস অপেক্ষা করেও চিঠির জবাব আসে না গুরু গোসাইয়ের কাছ থেকে। ঢোড়াইয়ের আর ধৈর্য থাকে না, আবার গায়ে চেঁচামেচি আরম্ভ হয়ে যায় এই নিয়ে। ঢোড়াই বলে, আর কেউ না নিক, আমি একাই পৈতা নেব, কালই যাব সোনবর্গা। অন্তরের থেকে সকলে এই জিনিসটাই চাইছিল, কেবল মনে মনে একটু ভয় ছিল, কি জানি কি হয়। ডগরাহার তাতমারা পৈতা নেওয়ার পর সেখানে অনেকগুলো গরু মোষ 2-3 দিনের অসুখে মারা গিয়েছে। গরুগুলো খায়ও না দায়ও না, 2-3 দিন গোবরের সঙ্গে রক্ত পড়ে তারপর মরে যায়। যাক, তাতমাটুলির লোকদের চাষবাস গরু মোষের বালাই নেই। গুরু গোসাইয়ের নাম নিয়ে তারা পৈতা দেওয়ানোর জন্য বামুন ডেকে পাঠায় সোনবর্গা থেকে। তারপর একদিন গা শুদ্ধ ছেলে বুড়ো একসঙ্গে মাথা নেড়া করে আগুনের ধারে বসে গলায় কাছির মতো মোটা পৈতে নেয়। 2 দিন গায়ের মেয়ে পুরুষরা আলাদা থাকে, তারপর একসঙ্গে ভাতের ভোজ খেয়ে নিজের নিজের বাড়ি ফেরে। সেদিন থেকে তাতমারা হয় দাস, ঢোড়াই ভকত হয়ে যায় ঢোড়াই দাস। মাহাতো নায়েবদের বিরুদ্ধে পৈতা দেওয়ার দলের নেতৃত্ব কি করে এসে পড়েছিল ঢোড়াইয়ের উপর, তা সে নিজেই বুঝতে পারেনি। লোকে বোধহয় বুঝেছিল যে মাটি কাটা নিয়ে তার দেওয়া আঘাত সমাজ সহ্য করে নিয়েছে, হিম্মত আছে ছোকরার। আর পৈতার ব্যাপারে ওটা বলেছে ঠিক সবার মনের কথাটা। তার একটা জিনিস সবাই লক্ষ্য করেছে, যে যতই ঢোড়াই পঞ্চদের বিরুদ্ধে কথা বলুক, মাহাতো সেরকম করা হতে পারে না। আর ঢোড়াইয়ের উপর কেন যে তা বোঝে কেবল মাহাতো গিন্নি আর মাহাতো, আর অল্প স্বল্প আন্দাজ করে ঢোড়াই। ঢোড়াই দাসীর নূতন জীবিকা, ঢোড়াই পাক্কিতে কাজ করে, অর্থাৎ কোশি শিলিগুড়ি রোডে। তার পাথরে কোঁদা হাতের পেশিগুলি গত 1.5-2 বছরে আরও সবল হয়ে উঠেছে। গলার স্বর ভারী ভারী ঠেকে। রাস্তা মেরামতের কাজের সব রহস্য এখন সে জেনে গিয়েছে। বর্ষার আগে ডিরিসিংয়ে কি করে ফাঁকি দিতে হয়, কি করে কেবল উপরের ঘাস চেঁচে নিয়ে রাস্তার গর্তর উপর চাপা দিতে হয়, সড়কের ধারের চৌকোনা মাটি কাটা গর্তগুলির মাটি উপর কেটে কি করে অফিসার ঠকাতে হয়, ডাঙা পাথরের স্তূপ মাপবার সময় কেমন করে কাঠি ধরলে মাপে বাড়ে, সব তার জানা হয়ে গিয়েছে। শেষের কাজটাতেই লাভ সবচেয়ে বেশি। এইসব কাজে ওরসিয়র বাবু আর ঠিকেদার সাহেব তাদের বকশিস করেন, কেবল শর্ত হচ্ছে যে ইঞ্জিনিয়ার সাহেব কি চেয়ারম্যান সাহেব হঠাৎ এসে জেরা করতে আরম্ভ করলে তাদের গুছিয়ে জবাব দিতে হবে। জেরায় মচকেচকে গিয়েছ তাহলেই জিলা খারিজ, অর্থাৎ বরখাস্ত। আর জেরায় উতরে গেলেই পেট ভরে দহি চূড়ার ভোজ। চূড়া দহিরও নয়, দহি চূড়ার। দই বেশি চিড়ে কম। নুন দিয়ে খাও কাঁচা লঙ্কা পাবে, মিঠা দিয়ে খেতে চাও গুড় পাবে। ইয়া দানাদার গুড়, এক্কেবারে লস 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 লস। রাস্তার পাকা অংশটির উপর দিয়ে গরুর গাড়ি থেকে শনিচড়ারা গাড়োয়ানদের ভয় দেখিয়ে পয়সা আদায় করে। ঢোড়াই এ কাজ করতে পারে না, তার ভয় ভয় করে। গোসাই আর রামজি সব দেখতে পাচ্ছেন উপর থেকে, বরঞ্চ একলা থাকলে গাড়োয়ানকে সাবধান করে দেয়। ঢোড়াই জানে যে গাড়োয়ানের কাছ থেকে পয়সা নেওয়া পাপ, ঠকাতে হয় সরকারকে ঠকাও, চেয়ারম্যান সাহেবকে ঠকিয়ে পয়সা রোজগার করো। এই সেদিনও 2টো ছেলে গাড়ির রেস দিচ্ছিল। একজনের ছিল বলদের শ্যাম্পনি, অর্থাৎ 2 চাকার একরকম গাড়ি। এই গাড়িগুলিতে সাধারণত লোহার স্প্রিং লাগানো থাকে। ওরে আমার হাওয়া গাড়িওয়ালা রে! আরেকজনের খোলা গরুর গাড়ি। তুমুল উৎসাহের সঙ্গে তারা দুজনেই পাল্লা দিচ্ছে, আর শ্যাম্পনির গাড়োয়ানটা হাসতে হাসতে বলছে, এই ও, যে গাড়ির স্প্রিং নেই সে গাড়ি মাটির উপর দিয়ে চালাও, পাকা রাস্তা থেকে নামো শিগগিরি।
ওরে আমার হাওয়া গাড়িওয়ালা রে, জলদি নিচে ভাগে কাচ্চিতে, অর্থাৎ কাঁচা রাস্তায়। দুটো চাকাতেই যে ফুলে কুপো, চারটে চাকা থাকলে না জানি কি করতিস। একখানা হাওয়া গাড়ি আসুক না পিছন থেকে, অমনি শটকদম হয়ে যাবে। সুরসুর করে নেমে আসতে হবে নালায়েকের পাশে, অর্থাৎ অযোগ্য। ঢোড়াই তাদের দুজনকেই রাস্তার কাঁচা অংশটিতে নেমে আসতে বলে। তুই কোন ডিস্ট্রিবোর্ডের নাতি যে আমাদের মানা করতে এসেছিস? প্রত্যেক বছর আমরা বলে জিরানিয়া বাজারে ফসল নিয়ে আসি বেচতে, তোদের সর্দারকে পয়সা দিয়ে এই আসছি। এখানে থেকে কোষভরও হবে না। আর তুই কোন ক্ষেতের মূলো লাল চোখ দেখাতে এসেছিস আমাদের উপর? এখানে ক্ষেতের মূলো বলতে সামান্য লোককে বলা হয়েছে, অর্থাৎ মশা বলে কত জল এই অর্থে ব্যবহৃত হয়। ঢোড়াই তাদের বুঝোয়, আরে কথাটাই শোন আমার, খানিক আগেই রোড সরকার আছে, তাহলে মহলদারের নাম শুনেছিস? রোড সরকার আর সর্দারের মধ্যে ষাট আছে। একজন পয়সা দিয়ে যেতে বলে দেয় পাক্কির উপর দিয়ে, আরেকজন খানিক আগেই আবার ধরে পয়সা নেওয়ার জন্যে, তাই নাকি? দুজোড়া সশঙ্ক চোখ আরও বিস্ফারিত হয়ে ওঠে। সত্যি? তোমার নাম কি ভাই? আর তোমাদের? ধূসর? সৌনলি থানায় গল্প জমে ওঠে। খৈনি বেরোয়। সেখানে রাজদার ভাঙ্গার তহসিল কাছারি আছে, প্রকাণ্ড গাঁ, গুরুজির স্কুল আছে। ওদের গাড়ি চলে যায়, আবার অন্য গাড়ি এসে পড়ে ক্যাঁচর ক্যাঁচর শব্দ করতে করতে, বলদের গলার ঘণ্টা বাজিয়ে, উড়ন্ত ধুলোর সঙ্গে পাল্লা দিতে দিতে। ঢোড়াই গান বন্ধ করে, আবার তাদের সঙ্গে কথা বলে, কত গাঁয়ের কত আজব আজব খবর শুনি। কোথা থেকে কোথায় চলে গিয়েছে রাস্তা, এ রাস্তা আরম্ভ কোথায় আর শেষ কোথায় সে জানে না। কেউ জানে না বোধহয়। কোনো গাড়ি আসছে ভুট্টা নিয়ে, কেউ গাড়িতে আসছে কাছারিতে মোকদ্দমা করতে, কেউ আসছে রুগী দেখাতে। দেশের বিরাট তত্ত্বের একটা আবছা ছায়া পড়ে তার মনের উপর। তার রাস্তা তৈরি করার সঙ্গে সঙ্গে এত লোকের এত গাড়ি আসা যাওয়ার একটা সম্পর্ক আছে মোটামুটিভাবে, এ জিনিসটা সে বোঝে। পাক্কিতে কাজ না করলে এ জিনিস বোঝা যায় না। কিন্তু এসব কথা মনে হতে পারে 9 মাসে 6 মাসে, এক আধ মুহূর্তের জন্য। এসবের সময় কোথায়? তার গ্যাংয়ের কেউ কেউ গাড়িতে মেয়ে ছেলে দেখে হয়তো ততক্ষণ রাজকন্যা সুরঙ্গা আর রাজপুত্র সদাবৃচের প্রেমের গান আরম্ভ করেছে। কেউ বা হেসে ঢলে পড়ে এ ওর গায়ে, খোয়ার টুকরো ছুঁড়ে মারবার ভান করে। ঢোড়াই সব বোঝে, দেখে মুচকে মুচকে হাসে। একটা রহস্যের কুয়াশায় ঘেরা এই মেয়ে জাতটা তার জানতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে। সে মুখে একটা নির্লিপ্ত ভাব দেখিয়ে তার কৌতূহল চাপা দিতে চায়। আর মেয়েদের কথা ভাবতে গেলেই কোথা থেকে কখন যে এসে পড়ে যত নষ্টের গোড়া, ওই দুখিয়ার মাটার কথা বুঝতেই পারে না। দুখিয়ার মা তার কোনো অনিষ্ট করেনি এ কথা ঠিক, কিন্তু তার উপর যে কোথাও অবিচার করা হয়েছে এ কথা বুঝবার মতো বুদ্ধি তার হয়েছে। আর মাহাতো গিন্নি কিছুদিন থেকে ঢোড়াইয়ের সঙ্গে খুব আলাপ জমাবার চেষ্টা করছেন। তিনি ঢোড়াইয়ের ছোটবেলার গল্প বেশ রংচং দিয়ে তাকে শুনিয়েছেন কয়েকদিন। বাপ মরা ছেলেটাকে গোসাইথানে ফেলে দিয়ে মা গিয়েছিল গটগটিয়ে সাগাই করতে। তাই এতদিন পরে মাহাতো গিন্নির মায়ের প্রাণ কেঁদে উঠেছে ঢোড়াইয়ের জন্য। পাকা কাঁঠালের ভেতরের বোঁটা দিয়ে তরকারি রেঁধে তিনি ঢোড়াইকে আদর করে খাওয়ান, আর ওইসব পুরনো গল্প করেন। তার হাতে খড়ম পড়া পঙ্গু মেয়ে ফুল ঝরিয়া দূরে বসে বসে শোনে। দুখিয়ার মা না হয় বদ, সে না হয় ঢোড়াইকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু মাহাতো নায়েবরা সে সময় কি করছিল? তাতমা জাতটা কি করেছিল? বাবা ছাড়া আর কেউ তার কথা ভাবেনি কেন? সকলের বিরুদ্ধেই তার অনেক কিছু বলার আছে। আর রামজি, বজরংবলী, মহাবীরজি, তাঁরা কি তখন ঘুমিয়েছিলেন? এদের উপরও অভিমান ঘনিয়ে ওঠে তার মনে। বীর হনুমানের একটি নাম, বজ্রের মতো শক্তি যার। সাময়ুর সন্দর্শনী। রাস্তার কাজ করার সময় ঢোড়াইয়ের রাজ্যের কথা মনে আসে। শনিচরারা মধ্যে মধ্যে বলে,
কি রে ঢোড়াই, স্বপ্ন দেখছিস নাকি? তোর গোফের রেখা দেখা দিচ্ছে। এবার একটা শাদি করে ফেল। ধ্যাত ধ্যাত আবার কি? তবে মেয়ের বাপকে দেবার টাকার জোগাড় করাই শক্ত। কিরিস্তান হতিস তো সাময়রের মতো সাহেবের টাকা পেতিস। পাদ্রী সাহেব সাময়রকে মলরি সাহেবের বাগানের মালির কাছে বহাল করিয়ে দিয়েছিলেন। পুরনো নীলকর পরিবারের পর সব সাহেবই চলে যাচ্ছে একে একে জিরানিয়া থেকে। মলরি সাহেবও কয়েক বছর থেকে যাব করছে। জমি জিরেত বেচতে আরম্ভ করে দিয়েছে অনেক দিন থেকেই। জমির দাম নাকি শিগগিরই কমতে পারে, এই জন্য এই বছরটায় সম্পত্তি বিক্রির হিড়িক পড়ে গিয়েছে সাহেবদের মধ্যে। মলি সাহেব তাঁর চাকর বাকর, ডাক্তার, উকিল, আত্মীয় অনাত্মীয় অনেককেই যাওয়ার আগে কিছু কিছু টাকা দিয়ে যাবেন। এ খবর এই অঞ্চলের সকলেই জানে। অনেকের টাকা শোনা যায় পাদ্রী সাহেবের কাছে জমাও করে রেখে দিয়েছেন। এখন বিসারিয়া কুঠির সম্পত্তিটা সুবিধা মতো দামে বিক্রি করে দিতে পারলেই মরলি সাহেব চলে যেতে পারেন জিরানিয়া ছেড়ে। শনিচড়া এই মরলি সাহেবের টাকার কথাই বলছিল। সাময়রও এখন জোয়ান হয়ে উঠেছে, খাঁদা খাঁদা মুখটা কিন্তু সাহেবের মতো টকটকে চেহারা হয়েছে তার। কুঠির সাইকেলে চড়ে ঢোড়াইয়ের সম্মুখ দিয়ে ডাকঘর থেকে সাহেবের ডাক নিয়ে আসে প্রত্যহ, আর শীষ দিতে দিতে রোজ সন্ধ্যার সময় তাড়ি খেতে যায়। ওই দেখ সাময়ুর আসছে, ওর গোফ উঠছে দেখেছিস, ভুট্টার চুলের মতো। ঢোড়াই হেসে ফেলে, সত্যি সাইকেলে সাময়ুর আসছে, মাথায় একখানা রুমাল বাঁধা। রুমাল বেঁধেছে দেখ না, ঠিক ছুরিতালা বেচা ইরানি মেয়েদের মতো। নিশ্চয়ই ডাকঘর থেকে আসছে। মোচের রেখাটা কামিয়ে নে সাময়ুর। সকলে হেসে ওঠে। সাময়ুর সাইকেল থেকে নেমে পড়ে। এরা এক ডাকে সাময়ুরকে আসমান থেকে জমিতে এনে ফেলেছে। কত কথা সে সাইকেলে ভাবতে ভাবতে আসছিল। নূতন আয়াটি দেখতে শুনতে বেশ। আলীজান বাবুর্চির সঙ্গেও তার আশনাই আছে, আবার সাময়ুরের সঙ্গেও। গত বছর সাল শেষ হওয়ার রাতে গির্জার হলঘরের পাশের ছোট ঘরে, যে ঘরটায় মতির মার্বেলে মেম সাহেবরা নিজের নিজের তকদির দেখছিল, অর্থাৎ ক্রিস্টাল গ্যাজিং, ওই ঘরে স্ফটিকের একটি গোলাকার পাত্রে খ্রিস্টানদের পবিত্র জল রাখা থাকে। সেই ঘরটায় অর্ধেক রাত হবে তখন। বাইরে পৌষের শীত, বরফের মতো ঠান্ডা, কিন্তু ঘরটার ভেতর কি গরম। আয়ার গাউনটাই কি সুন্দর গন্ধ। মেম সাহেবের শিশি থেকে চুরি করা খোসবাই অটো দিলবাহারের চাইতেও ভালো গন্ধ। তার সঙ্গে মিশেছে সিগারেট আর পেঁয়াজের গন্ধ ভরা আয়াটার নিঃশ্বাস। সেদিনের নেশার ঘোরে সবই মধুর লেগেছিল। বাবুর্চি 1 নম্বরের ঘুঘু, বাড়িতে তার দুটো বিবি। এদের ডাকে সাময়ুর বিরক্ত হয়েই সাইকেল থেকে নামলো। ভালো লাগে না এগুলোর সঙ্গে কথা বলতে। সবে সে সিগারেটটা ধরিয়েছে। ভাগ্যে সে কিরিস্তান, না হলে এ লোকগুলো তার মুখ থেকে সিগারেট কেড়ে নিয়েই টান মারত। রাজার জাত হয়ে লাভ আছে, সেই জন্যই না আলীজান বাবুর্চি মাংসটা খাওয়ায়। সাহেব তাকে টাকা দিয়ে যাবে বলে। আয়াটার সঙ্গে আলাপ জমাবার সুবিধে হয়। ঢোড়াই ঠাট্টা করে বলে, সাময়ুর, তোর সাহেব শুনছি যাবে না? সাময়ুর বলে, ও না গেলেও আমার ভালো, আবার গেলেও ভালো। না গেলে এই আরামের কাজটা তো থাকবে, আর গেলে তো কথাই নেই, টাকা পাওয়া যাবে। কথাই কেউ হারাতে পারবে না সাময়ুরকে। 2-1টা আলগা আলগা কথা বলবার পর সে চিঠি আর খবরের কাগজের তাড়া হাতে নিয়ে আবার সাইকেলে চড়ে। দেরি হলে সাহেব চটবে। কিছুদিন থেকে দেখছি সাহেবের মেজাজটা যেন ভাদ্রের কুকুরের মতো হয়ে রয়েছে। তোরই তো মনিব, আবার কেমন হবে? সাময়ুর সাইকেলের হ্যান্ডেলের উপর ঝুঁকে পড়ে জোরে জোরে পা চালায়, এই গেঁয়োগুলোকে তাক লাগিয়ে দেবার জন্য। আরও জোরে চালা। আগের গরুর গাড়িতে লাল শাড়ি দেখেছে, ও কি আর আস্তে চালাতে পারে? বিশ্বা বলে, বিলকুল লাখেরা হয়ে গিয়েছে, অর্থাৎ এক্কেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছে। আমি দেখছি কিরিস্তান হলেই এমনই হয়, সব বুদ্ধি ছেলেবেলাতেই খরচ হয়ে যায়। ফুলঝড়ি আর ক্ষেত ও সাপ মুক্তির জন্য প্রার্থনা।
ঢোড়াইকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে মাহাতো গিন্নি, তার আজকাল খাতির কত। বাবুলাল নাকি মাহাতো গিন্নির কাছে বলেছে যে চেয়ারম্যান সাহেব সফরে যাওয়ার সময় হাওয়া গাড়ি থামিয়ে রাস্তায় ঢোড়াইকে জেরা করেছেন। ঢোড়াই জেরার খুব ভালো জবাব দিয়েছে। বাবুলাল সঙ্গে ছিল সেই হাওয়া গাড়িতে। সেই কথাই মাহাতো গিন্নি শোনাচ্ছিলেন ঢোড়াইকে। ঢোড়াইয়েরও এ প্রসঙ্গে উৎসাহ কম নয়। মাহাতো গিন্নির সম্মুখে তার ছিল একটা সংকোচ ভাব। কিছুক্ষণের জন্য ঢোড়াই এ ভাব ভুলে যায়। তাকে ধাঙর পাওনি যে চেয়ারম্যান সাহেব জেরায় হারিয়ে দেবে। এতদিন তাহলে জাতের বুর্জুকদের কাছ থেকে সে কি কেবল পাটকাঠি ভাঙতে শিখেছে? অর্থাৎ বুর্জুরদের, অর্থাৎ বড়দের অথবা গুরুজনদের। দলের মধ্যে বয়স কম দেখে তাকেই জিজ্ঞাসা করতে এসেছিল। এমন মুহূর্তের জবাব দিয়েছে যে বাছাধনের চিরকাল মনে থাকবে। মুহূর্তের অর্থাৎ মুখ ভাঙা, কড়া আর উপযুক্ত উত্তর। আনন্দে গুদরের মার কাতলা মাছের মতো মুখ থেকে কালো দাঁত দুপাটি প্রায় বেরিয়ে আসে। হঠাৎ তার ঢোড়াইকে নুন দেওয়ার কথা মনে পড়ে। ঢোড়াইয়ের পাতার পাশেই মাটির থুড়িতে নুন রাখা হয়েছে। ওরে ফুলঝরিয়া, ঢোড়াইকে একটু নুন দিয়ে যা। ফুলঝরিয়া তার মেয়ে, তার পায়ের দিকটা খুব সরু, হাতে খড়ম পড়ে, প্রায় হামাগুড়ি দিয়ে সে চলাফেরা করে। থাক থাক, আমি নিজেই নিচ্ছি বলে ঢোড়াই খুঁড়িটা থেকে নুন নেয়। নিজে নেবে কেন? কি যে বলে আমার বাচ্চা, তার ঠিক নেই। ফুলঝরিয়া কি আর এখন সেই ছোট আছে? এই কথা বলে মাহাতো গিন্নি নিজের মেয়ের বয়স সম্বন্ধে মেয়ের সম্মুখেই এমন একটি নির্লজ্জ ইঙ্গিত করে যে ফুলঝরিয়া ও ঢোড়াই দুজনেই লজ্জা পায়। খটখট করে উঠোনে খড়মের শব্দ হয়। দূরে চলে যাচ্ছে শব্দটা। ফুলঝরিয়া বোধহয় বাইরে গেল। তার শরীরের উপরের দিকটা অস্বাভাবিক রকমের পুষ্ট। ওরে ফুলঝরিয়া, কোথায় গেলি আবার? লজ্জা হয়েছে বুঝি? কোথা দিয়ে যে পরমাত্মা কি করেন, কি রকম যোগাযোগ ঘটান, বোঝা শক্ত। কাকে চালের খাপড়া উল্টে দেয় আর তার থেকে চলে ঘরামির রোজগার, তবে সব জিনিসের সময় আছে। তার খেলাপ হওয়ার জো নেই। জিওলের ডাল বর্ষাকালে লাগাও, পচে যাবে, আর চোত বসেকে পোঁতো শুকনো ধুলোর মধ্যে তাও লেগে যাবে। এ কথাটা কথার মতো কথা বলেছ গুদরি মাই। হঠাৎ মাহাতোর গলা শুনে ঢোড়াই চমকে ওঠে। ও, তাহলে উঠোনেই আছে এতক্ষণ, সাড়া দেয়নি। মাহাতোই নিশ্চয়ই তাহলে গুদরের মাকে দিয়ে এই সব করাচ্ছে। গুদেরি মাই ডাকসাইটে মেয়ে মানুষ ঠিক, কিন্তু এত খাওয়ানো দাওয়ানো, এত সব, এ মাহাতোর মতো মাথাওয়ালা লোক পিছনে না থাকলে একা গুদরি মায়ের দ্বারা সম্ভব হতো না। বাবুলালও হয়তো আছে এর ভিতরে। হয়তো কেন, নিশ্চয়ই। সেই জন্যই না চেয়ারম্যান সাহেবের জেরা করার গল্প করেছে। দুখিয়ার মাটাও থাকতে পারে এর মধ্যে। তিনিও থাকেন সর্বঘটে। এ শিউজির মাথায় খানিক জল ঢালা ও শিউজির মাথায় খানিক জল ঢালা, দুনিয়ার শিউজির মাথায় জল ঢালা তার চাই চাই। অর্থাৎ স্থানীয় ভাষায় এর অর্থ সর্বঘটে বিরাজমান থাকা, আবশ্যক অনাবশ্যক সব কাজেই হাত দেওয়া এবং কোনো কাজেই ঠিক করে না করা। ঢোড়াই অনেক দিন আগেই মাহাতো গিন্নির এত আদর যত্নের উদ্দেশ্য বুঝেছে। সে ধরাছোঁয়া দিতে চায় না। আজ 4টি ভাত নেবে না? ও কি ছাই খাওয়া হলো? এই জোয়ান বয়সে ওই 4টি ভাতে কি হবে? এই ফুলঝরিয়া আমলকির আচার দিয়ে যা। ও মেয়ের আবার বুঝি লজ্জা হয়েছে? সর্ষে দিয়ে নিজে হাতে আচার করেছে আমার মেয়ে। কোথায় গিয়ে সে মেয়ে বসে থাকলো এখন কে জানে। নিজে আচার তৈরি করে নিজেই দিতে ভুলে গেল। কি যে আমার কপালে ভগবান লিখেছেন কে জানে। গুদরের বাপ আবার সেদিন বলেছিল যে সরকার নতুন কানুন করছে, মেয়ের বিয়ে 3 ছেলের মা হওয়ার বয়স না হওয়া পর্যন্ত হতে দেবে না। দিলেই কালাপানির সাজা, ঘোর কলি। এও চোখে দেখতে হলো, কানে শুনতে হলো। রতিয়া, রবিয়া, বাসুয়া সবাই কোলের মেয়ের পর্যন্ত বিয়ে ঠিক করে ফেলেছে। ভগরাহা থেকে আমার ভাই সেদিন এসেছিল। সে বলল যে সেখানে একজন মুসলমানের বাড়ি একটা বিয়ে হয়েছে। বরকনে দুজনেই এখনো পেটে। মাহাতো উঠোন থেকেই ঠাট্টা করে, তোমার ভাইয়ের তো কথা,
আমার ভাই কি মিছে কথা বলেছে? সকলকে নিজেদের মতো মনে করো না। আচ্ছা আচ্ছা, তোমার ভাই এত সত্যবাদী যে মুখ দিয়ে যে কথা বার করে তা ফলে যায়। এখন ওই পেটের দুটোই যদি মেয়ে হয়, কি দুটোই যদি ছেলে হয়, তাহলে তোমাদের গায়ে ওরকম বিয়েও চলে নাকি? মাহাতোগিন্নি ভাইয়ের কথা সরল মনে বিশ্বাস করেছিল। সে অপ্রস্তুত হয়ে বলে, আচ্ছা, ও কথা যেতে দাও। রবিয়া আর বাসুয়া কোলের মেয়ের বিয়ে ঠিক করেছে কি না এখন আমার বরাতে কি আছে জানি না। আমরা তো ধাঙন না যে সমস্ত মেয়ে ঘরে রাখবো, আর যেসব গরিবগুলোর টাকার অভাবে কোণে জোটে না সেগুলো বদনজরে দেবে তার উপর। ঢোড়াই উঠে পড়ে। মাহাতো নিজে তার হাতে জল ঢেলে দেয়। অর্থাৎ আঁচানোর জলঘটি থেকে নিমন্ত্রিত ব্যক্তি নিজে জল ঢেলে নেওয়া বাড়ির লোককে অপমান করা বলে গণ্য হয়। ফুলঝরিয়া, ফুলঝরিয়া, শকরিকে তুলতে হবে না? ফুলঝরিয়া তখন বাড়ির পিছনের কলার ঝাড়ের পাশে বসে আকাশ পাতাল ভাবছে। কি পাপই না সে আগের জন্মে করেছিল, তারই উপর গোসাইয়ের যত আক্রোশ। কোনো পাপ সে করেছিল জানে না, তবে কেন সে হাতে খড়ম পরে থাকবে? কেন অন্য 10 জনের মতো সে চলতে ফিরতে পারে না? তাতমাটুলির অন্য মেয়েরা বলে যে সে রূপের গরবে গত জন্মে শিওজিকে লাথি মেরেছিল। তার বাবা বলে যে সে মরদকে দিয়ে নিশ্চয়ই পা টিপিয়েছিল আগের জন্মে। ছি 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 ছি, কেন তার দুর্মতি হয়েছিল? মরদে টিপবে ঝোটাহার পা। শিওচির মাথায় সে মারতে গিয়েছিল লাথি, শাস্তিই তার হয়েছে। রেবনগুনি কিন্তু বলে অন্য কথা। সে বলে যে ঠিক যেখানটায় সে জন্মায় সেই জায়গাটায় মাটির নিচে নিশ্চয়ই কালো বেড়ালের হাড় আছে। জন্মানোর 6 দিনের মধ্যে কাঁকড়া বিছে ভাজা সর্ষের তেল ওই পায়ে মালিশ করতে পারলে তবে ওই বেড়ালের হাড়ের দোষ কাটাতে পারত। তা সে সময় তো আর মা বাবা রেবনগুনিকে দেখায় 6 মাস পরে। তখন আর দেখিয়ে কি হবে? তার বাবাকে ভাগ পরবাহার বৈদজি বলেছিল যে এখনো যদি সদ্য মরা বুড়ো শিয়ালের পেট চিরে তার গরম গরম নাড়ি ভুঁড়ির মধ্যে পা ঢুকিয়ে বসতে পারা যায় তাহলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে। তা ফুলঝরিয়ার বাবা আজ পর্যন্ত একটাও শিয়াল ধরার ব্যবস্থা করতে পারল না। এতদিন ফুলঝরিয়ার মনে আশা ছিল যে পঙ্গু হলেও তার বিয়ে হয়েই যাবে, কেননা কে না জানে যে তাতমাদের বিয়েতে মেয়ের বাপ টাকা পায়, আর এই টাকার জন্য কত গরিব তাতমা বিয়ে করতে পারে না। বহুদিন পর্যন্ত তার বাবা টাকা যদি না চায় তাহলেই দুটো রাঁধা ভাত পাওয়ার লোভে কত মরদ তাকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু এ কি সরাধের কানুনের কথা শোনা যাচ্ছে কিছুদিন থেকে? অর্থাৎ সর্দা আইনের বিকৃত উচ্চারণ। সরাত কথাটির শব্দগত অর্থ শ্রাদ্ধ। মেয়ের বাপ হয়েও খোসামত করতে হবে ছেলের বাপকে। ছোট ছোট মেয়ের বাপরা তাতমা হয়েও বরের বাপের দুয়ারে ধন্না দিচ্ছে। ঘেন্নার কথা। টাকা পর্যন্ত দিতে তৈরি মেয়ের বাপ। টাকা! বুচকুনিয়ার বাপ তো 3 বছরের বুচকুনিয়াটার বিয়ের জন্য অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে কর্জি করে ফেলল। তাকে দোষই বা দেওয়া যায় কি করে? সে বেচারা কালাপানি থেকে প্রাণ বাঁচানোর জন্য ছেলের বাপকে টাকা দিয়েছে। এখন এই হাওয়ায় কে আর ফুলঝরিয়াকে বিয়ে করতে যাচ্ছে? এই সরাধের কানুন সত্যিই তারই সরাধের শ্রাদ্ধের জন্য হয়েছে। আজ যে রোগা কাল সে মোটা হতে পারে, আজকের ছোট কাল বড় হতে পারে, কিন্তু হাতে খড়ম পরা মেয়ে কোনো দিনই পায়ে চলতে পারবে না। হাজার শিয়ালের পেটে পা ঢুকিয়ে বসে থাকো, এখনো কি তার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? না, না হলে সরকার আবার তাকে শাস্তি দেবার জন্য এ সরাধের কানুন করছে কেন? সরকার তুমিও তো ভগবান, তোমারই দয়ায় রেলগাড়ি হাওয়া গাড়ি চলে। মহাবীরজির মতো তোমার তাকত, চেয়ারম্যান সাহেব তোমার খাব্বাস অর্থাৎ চাকর। অত ক্ষমতা যার, তার ফুলঝরিয়ার মতো সামান্য লোকের উপর রাগ কেন? তার চোখে জল আসে। এই গে ফুলঝরিয়া, চেঁচিয়ে যে আমার গলা ফাটলো, কথা কি কানেই যায় না? বিয়ের কথাতেই মাচার উপর পা উঠল নাকি? পা তুলবার ক্ষমতাও যদি তার থাকতো।
ফুলঝরিয়ার দু চোখ ফেটে জল এসে গিয়েছে। মাকে দেখে সে চোখ মুছে নেয়। দেখে ফেললু নাকি মা? এত মাকড়সার জাল এই কলা গাছের দিকে দেখা যায় না, অথচ চোখে মুখে লেগে যায়। আজ সকালেও ছিল না। মাকড়সার জাল নাকে লাগলে বড় চুলকোয়, না মা?